হ্যালো স্টুডেন্টস, আজকের টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ যখন নিজে থেকে নিজের রেপ্লিকা তৈরি করবে একটা প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। সো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস ইন হুইচ ডিএনএ মেক্স এ কপি অফ ইটসেলফ। যখন ডিএনএ নিজে নিজের কপি তৈরি করবে যে প্রসেসের মাধ্যমে, এই প্রসেসকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনের জন্য বেশ কিছু এনজাইম লাগে, অনেকগুলো এনজাইমের সহায়তায় ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়। এই রেপ্লিকেশন প্রসেসটাই আমরা ডিটেলসে জানবো। তার আগে দেখব যে ডিএনএ রেপ্লিকেশন কে প্রপোজ করেছিলেন? ক্রিক। তো ক্রিক প্রপোজ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন, তিনি বলেছিলেন যে 3 টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন, 3 ধরনের ডিএনএ রেপ্লিকেশন হতে পারে। এবার 3টের মধ্যে যে কোনো একটা গ্রহণযোগ্য হবে, যেটার মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন প্রত্যেকটা ইউক্যারিওটিক সেল অ্যান্ড প্রোক্যারিওটিক সেলের মধ্যে হয়। তো ক্রিকের প্রপোজ করা 3টে ডিএনএ রেপ্লিকেশনের যে মেথড সেই মেথড 3টা হচ্ছে, ফার্স্ট হচ্ছে কনজারভেটিভ মেথড, ডিসপারসিভ মেথড অ্যান্ড সেমি কনজারভেটিভ মেথড। কনজারভেটিভ মানে বুঝতেই পারছো যে যা ছিল সেটা কনজার্ভ থাকবে। মানে ডিএনএ রেপ্লিকেশন মানে কি, যে ডিএনএ রেপ্লিকেশন হয় কীভাবে বলো তো? রাফলি আমি বলে দিচ্ছি এখন। যে এইটা ধর ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ, এর এই যে পেঁচিয়ে আছে, এই এই ডিএনএ রেপ্লিকেশনের প্রসেসে হাইড্রোজেন বন্ডগুলো খুলে যাবে, তারপর এই স্ট্র্যান্ড দুটো আলাদা হয়ে যাবে, তারপর এক একটা স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করবে এবং ওর অপোজিটে অন্য ডিএনএ সিনথেসিস হবে, দিয়ে এভাবে একটা থেকে দুটো থেকে চারটা, এভাবে অনেকগুলো ডিএনএ তৈরি হবে। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। তো এই প্রসেসটা, মেথডটা কি, সেটা জন্য 3টে প্রসেস প্রপোজ করেছিলেন ক্রিক। তো ফার্স্টে হচ্ছে কনজারভেটিভ মেথড। কনজারভেটিভ মেথড মানে কনজার্ভ থেকে যাবে। ওই যে বললাম প্রথমে টেমপ্লেট হিসেবে কাজ করবে একটা, তাহলে ওটাকে বলা হবে মাদার স্ট্র্যান্ড, তারপর ওটার সাপেক্ষে যেটা তৈরি হবে, ওটার কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে ডটার স্ট্র্যান্ড। তো কনজারভেটিভ মেথডে বলা হচ্ছে যে, দেখো কনজারভেটিভ মেথডটা কি। কনজারভেটিভ মেথড একটা ডিএনএ দেখানো হয়েছে, তার সাথে গ্রিন কালারে দেখো অন্য একটা, মানে এগুলো ডটার। এবার এর ফলে এবার যেটা ডিএনএ সিনথেসিস হয়েছে, তো প্যারেন্টাল, এগুলো তো ফার্স্টে যেটা ছিল এটা প্যারেন্টাল ডিএনএ, এটা এগুলো নিউ ডিএনএ সিনথেসিস হবে এই স্ট্র্যান্ড আরএনএ প্রাইমারকে কাজে লাগিয়ে। যাই হোক, এগুলো ডিটেলসে বলবো পরে, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো যে ব্ল্যাক কালারের যে ছিল প্যারেন্টাল স্ট্র্যান্ড, তো কনজারভেটিভ মেথডে এটাই বলা হয়েছিল যে প্যারেন্টাল স্ট্র্যান্ড অ্যান্ড নিউ স্ট্র্যান্ড দুটো মিক্স হবে না, দুটো আলাদা আলাদাভাবে নেক্সট জেনারেশনে প্রকাশ পাবে, অর্থাৎ কনজার্ভ থাকবে, যার সিকোয়েন্স যেটা সেটা কনজার্ভ থেকে যাবে, ওই জন্য এটাকে বলা হয় কনজারভেটিভ মেথড। তাহলে দেখো একবার ভালোভাবে দেখে নাও যে ফার্স্টে এই ডিএনএ কনজারভেটিভ মেথড, দেন এটা, দেন এটা। এই দেখো ব্ল্যাক কালারের প্যারেন্টাল স্ট্র্যান্ড, নিউ স্ট্র্যান্ড, দুটো আলাদা আলাদা ডিএনএ সিনথেসিস হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট প্রপোজ করা, ক্রিকের প্রপোজড করা ফার্স্ট মডেল কনজারভেটিভ মেথড। এরপর আমরা ডিএনএর নেক্সট মডেল করব, যেটা হচ্ছে ডিসপারসিভ মেথড। ডিসপারসিভ মেথডটা কি, ছবিটা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। সেম প্যারেন্টাল ডিএনএ এর সঙ্গে নিউ ডিএনএ সিনথেসিস করানো হবে। এবার দেখো ডিসপারসিভ মডেলে কি হয়েছে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন মিক্সচার হয়ে আছে, দেখো দুটোতেই। এখানে কি লেখা আছে, প্যারেন্টাল ডিএনএ অ্যান্ড নিউ ডিএনএ ইজ মিক্সড। তাহলে প্যারেন্টাল ডিএনএ অ্যান্ড নিউ ডিএনএ ইজ মিক্সড, এটা হচ্ছে ডিসপারসিভ মেথড। এখানে বলা হচ্ছে যে যেটা প্যারেন্টাল ডিএনএ ছিল অ্যান্ড নিউ প্যারেন্টাল ডিএনএ, ওর সঙ্গে যে নিউ ডিএনএ সিনথেসিস করানো হয়েছে, তো সেটা আগের মডেলের মতো এরকম আলাদা আলাদা হয়ে যায়নি, বরং প্যারেন্টাল ডিএনএ অ্যান্ড নিউ ডিএনএ দুটো মিক্সচার হয়ে গেছে। এটা হচ্ছে ডিসপারসিভ মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন। নেক্সট আছে সেমি কনজারভেটিভ মেথড অফ ডিএনএ রেপ্লিকেশন। সেমি কনজারভেটিভ মানে বুঝতেই পারছো, কনজারভেটিভ মানে কি, পুরোটা কনজার্ভ ছিল, যেমনকার তেমনই ছিল। আর এখানে কি সেমি কনজারভেটিভ মেথড, অর্থাৎ হাফ কনজার্ভ থাকবে। এখানে দেখো আবার সেম প্যারেন্টাল স্ট্র্যান্ড, তারপর নিউ ডিএনএ সিনথেসিস করানো হবে। এবার দেখো একটা স্ট্র্যান্ড দেখো, এইটা পুরো গ্রিন চলে গেছে নিউ, অ্যান্ড এটা ব্ল্যাক, মানে এই ক্ষেত্রে বলা হয়েছে যে প্যারেন্টাল ডিএনএ যখন এই হাইড্রোজেন বন্ডগুলো কেটে যাবে, ডিএনএ রেপ্লিকেশন
হবে, তো সেটার ফার্স্ট প্রসেস হচ্ছে এই ডিএনএর স্ট্র্যান্ডগুলো ভেঙে যায়, বন্ডগুলো ভেঙে যায়। এই পরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন ভালোভাবে শুনে রাখো যে এই ডিএনএ রেপ্লিকেশানে কি হয়, এই দুটো ডিএনএ প্যারেন্টাল স্ট্র্যান্ড যে দুটো আছে ওই দুটো সেপারেট হয়ে যাবে, দিয়ে প্যারেন্টাল ডিএনএর সাথে ওর কমপ্লিমেন্টারি দুটো থেকে নিউ ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস হবে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা সেমি কনজারভেটিভ মেথড ওই জন্য হাফ ব্ল্যাক অর্থাৎ প্যারেন্টাল এবং হাফ গ্রিন অর্থাৎ নিউ স্ট্র্যান্ড তৈরি হয়েছে, দিয়ে দুটোর মানে এরকম সে এই ডিসপার্সিভের মতো মিক্সচার হয়নি, ব্যাপারটা মানে হাফ হাফ কনজার্ভ থেকে গেছে, মানে একটা ডিএনএ প্যারেন্টাল থেকে গেছে একটা স্ট্র্যান্ড ডিএনএর, একটা ডিএনএর স্ট্র্যান্ড নিউ ডিএনএ সিনথেসিস হয়েছে। এই যে দেখো, অন প্যারেন্ট স্ট্র্যান্ড অ্যান্ড অন নিউ স্ট্র্যান্ড, এটা হচ্ছে সেমি কনজারভেটিভ মেথড। এই তিনটে মেথডের মধ্যে এই সেমি কনজারভেটিভ মেথড এটাই কিন্তু গ্রহণযোগ্য, এটাই হয় অ্যাকচুয়ালি। এটা তোমাদের অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও জেনে রাখা ভালো যে টাইপস অফ ডিএনএ রেপ্লিকেশন উইথ রেসপেক্ট টু সেলের উপর বেস করে ডিএনএ রেপ্লিকেশন কত প্রকারের হয়। একটা সেল কত ধরনের হয়, দুই ধরনের, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে রেপ্লিকেশনটা হয় সেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে সার্কুলার ডিএনএ অর্থাৎ গোলাকার, এবং ইউক্যারিওটিকের মধ্যে লিনিয়ার ডিএনএ থাকে। সার্কুলার ডিএনএ তে যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় সেটাকে বলা হয় থিটা মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন, অ্যান্ড ইউক্যারিওটিকের মধ্যে লিনিয়ার ডিএনএতে যে রেপ্লিকেশনটা হয় সেটাকে বলা হয় ওয়াই সেপ্ট রেপ্লিকেটিং ফর্ক, ওই মানে রেপ্লিকেটিং ফর্ক ওয়াই সেপ্ট তৈরি হয়। তারপরে এবার আমরা দেখব জেনারেল ফিচার্স অফ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখব। ফার্স্টেই ডিএনএ রেপ্লিকেশনের প্রথম যেটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বাই ডাইরেকশনাল। ডিএনএ এই যে এরকম প্যাঁচানো ডিএনএ থাকে, এর অভিমুখ 5 প্রাইম, এটার এদিক হবে 3 প্রাইম, এটা 3 প্রাইম 5 প্রাইম। তো এর একটা অভিমুখ হচ্ছে একটা স্ট্র্যান্ডের 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম। তো এদের ক্ষেত্রে যখন এইরকম ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন এই দুটো স্ট্র্যান্ড প্যারেন্টাল স্ট্র্যান্ড দুটো সেপারেট হয়ে যায় একে অপর থেকে, দিয়ে আলাদা হয়ে গিয়ে তখন দুটো থেকে একটা স্ট্র্যান্ড এই স্ট্র্যান্ড থেকে এই দিকে ডিএনএ রেপ্লিকেশন হবে, এবং তারপর এই যে স্ট্র্যান্ডটা আছে এটার এই দিক থেকে এই অভিমুখে ডিএনএ রেপ্লিকেশন হবে। তাহলে এই দিকের একটা ডাইরেকশন ডিএনএ রেপ্লিকেশনের একটা স্ট্র্যান্ড থেকে, এবং একটা স্ট্র্যান্ড থেকে এই দিকে ডিএনএ রেপ্লিকেশন হবে বলে, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ফার্স্ট যেটা ফিচার সেটা হচ্ছে বাই ডাইরেকশনাল, অর্থাৎ দুই দিকে হয়, দুই দিকে ডিএনএ রেপ্লিকেশন হয়। তারপর সেকেন্ড, ডিএনএ রেপ্লিকেশন 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে ঘটে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এই লাইনটা ভালোভাবে মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ কী। ডিএনএ রেপ্লিকেশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে। 3 নম্বর যেটা ডিএনএর বৈশিষ্ট্য সেখানে বলা হচ্ছে যে ডিএনএর যে দুটি তন্ত্রী, এই ডিএনএ এই দুটো এটাকে বলা হয় ডিএনএ দ্বিতন্ত্রী, ডিএনএ মডেলটা হচ্ছে দ্বিতন্ত্রী। তো এই দুটো তন্ত্রী দুটো বা স্ট্র্যান্ড বা হেলিক্স যে বলা হচ্ছে, এটা এবং এটা, এরা এক একটা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে, দিয়ে ওটার কমপ্লিমেন্টারি আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস হয়, এভাবে ডিএনএ রেপ্লিকেশন হয়। তাহলে প্যারেন্টাল ডিএনএ অণুর দুটি তন্ত্রী বা স্ট্র্যান্ড বা হেলিক্স টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। নেক্সট 4 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট যে ডিএনএ রেপ্লিকেশনের ইউনিট কাকে বলে। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ইউনিট হলো রেপ্লিকন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা একটু আগেই পড়লাম, ডিএনএ রেপ্লিকেশন কি হয়, অকার্স ইন সেমি কনজারভেটিভ ম্যানার। তাহলে কিভাবে হয়, ডিএনএ রেপ্লিকেশন হয় সেমি কনজারভেটিভ ম্যানারে। তারপর ডিএনএ রেপ্লিকেশন অকার্স ইন সেমি ডিসকন্টিনিউয়াস প্রসেসে ডিএনএ রেপ্লিকেশন হয়। নেক্সট, ডিএনএ রেপ্লিকেশনের জন্য আরএনএ প্রাইমার আবশ্যিক। ডিএনএ রেপ্লিকেশনের জন্য অবশ্যই আরএনএ প্রাইমার দরকার, যেখানে ডিএনএর যেটা মাদার স্ট্র্যান্ড থাকে সেটার কমপ্লিমেন্টারি বেস যুক্ত আরএনএ প্রাইমার দরকার হয় অবশ্যই ডিএনএ রেপ্লিকেশনের জন্য। আমরা প্রসেস পড়তে গিয়ে এটা ভালোভাবে বুঝতে পারবো এগুলো। এরপর যেটা মেন সেটা আসছে যে মেকানিজম অফ ডিএনএ রেপ্লিকেশন।
ডিএনএ রেপ্লিকেশনের যে মেকানিজমটা বা প্রসেসটা সেটা 3টি ভাগে ভাগ করা হয়। ইনিশিয়েশন মানে কি স্টার্ট, শুরু হবে, কিভাবে শুরু হবে সেটা ডিএনএ রেপ্লিকেশনের ফার্স্ট যেটা প্রসেস সেটা হচ্ছে ইনিশিয়েশন, শুরু হবে। তারপর চেন ইলংগেশন, চেনটা ইলংগেট হবে, সিনথেসিস হবে। তারপর অর্থাৎ কি নিউক্লিওটাইড সিনথেসিস হবে। তারপর নেক্সট 3 নাম্বার অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে টার্মিনেশন, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন টার্মিনেশন, শেষ হয়ে যাবে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন 3টে প্রসেসের মাধ্যমে হয়, ইনিশিয়েশন, চেন ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। এই 3টে সেপারেট ভালোভাবে তোমাদেরকে রেডি করতে হবে এইচএসের জন্য, এরকম কোশ্চেন আসে। ফার্স্টে আমরা জানবো যে ডিএনএ রেপ্লিকেশন রাফ একটা আইডিয়া। ডিএনএ রেপ্লিকেশন তো এরকম ডাবল হেলিক্স হয়ে থাকে, এরকম স্ট্রাকচার থাকে। তাহলে ডিএনএ রেপ্লিকেশন করার জন্য একটা ডিএনএ থেকে, অর্থাৎ বুঝতেই পারছো একটা ডিএনএ থেকে 2টো ডিএনএ বানাবো, তাহলে কি করতে হবে? আমরা ডিএনএ স্ট্রাকচার আগেই পড়েছি। ডিএনএর মধ্যে এই নাইট্রোজেন বেস ATGC এরা হাইড্রোজেন বন্ড ফর্ম করে ডাবল হেলিক্স 2টো স্ট্র্যান্ড পেঁচিয়ে থাকে। তো তাহলে প্রথমেই যেটা কাজ হবে, এই যে হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করতে হবে। তাহলে একটা ফার্স্টেই কাজ হবে যে যেহেতু এটা সুপার কয়েলড হিসেবে থাকে ডিএনএ, তাহলে ফার্স্টে সুপার কয়েলিংটা খুলতে হবে। যখন সুপার কয়েলিংটা খোলা হবে তারপরে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করতে হবে। এই যে দেখো এখানে দেখিয়েছে যে হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়ে গেছে। তারপরে এবার 2টো স্ট্র্যান্ড এরকম সেপারেট হয়ে গেছে। এই যে দেখো হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়ে গেছে, এবার স্ট্র্যান্ডগুলো আলাদা হয়ে গেছে। এবার 2টো স্ট্র্যান্ড থেকে এই যে নিচের দিকে দেখো আরও 2টো এরকম 2টো স্ট্র্যান্ড 2টো ডিএনএ ফর্ম করেছে। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে এবার পুরো প্রসেসটা ডিটেলসে জানবো। ডিএনএ রেপ্লিকেশনের 3টে প্রসেস বলেছিলাম, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। তো ফার্স্টে এই যে দেখো ডিএনএ রেপ্লিকেশনের যে ছবিটা সেটা হচ্ছে এইটা। ডিএনএ এরকম দ্বিতন্ত্রী ডিএনএ ফার্স্টে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন পড়বো। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশা যেটা অর্থাৎ ইনিশিয়েশন, সেটার প্রথমেই যেটা এনজাইম বা উৎসেচক প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে গাইরেজ। এই যে দেখো এইখানে মানে এটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে ডিএনএ। এবার ওই কুণ্ডলীটাকে অর্থাৎ সুপার কয়েলিংকে খোলার জন্য যে এনজাইমটা লাগে সেটার নাম হচ্ছে টপো আইসোমারেজ বা গাইরেজ। 2টো এনজাইম, সেম এনজাইম 2টো নাম। তাহলে টপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম ফার্স্টে এখানে এসে বাইন্ড করবে, দিয়ে যে অনেক প্যাঁচানো স্ট্রাকচার থাকে ডিএনএর সেটাকে ওই সুপার কয়েলিংটাকে খুলে দেবে। তারপরে কি হবে, এই যে হাইড্রোজেন বন্ডগুলো আছে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করতে হবে। যেহেতু কেন, কারণ আমাদেরকে 2টো স্ট্র্যান্ড যে পেঁচিয়ে আছে হাইড্রোজেন বন্ড দ্বারা সেই সেপারেট করা লাগবে। তো সেই জন্য আবার হাইড্রোজেন বন্ড ব্রেক করতে হবে। হাইড্রোজেন বন্ড ব্রেক করার জন্য কোন এনজাইম লাগে, এই যে দেখো হেলিকেজ। তাহলে এই হাইড্রোজেন বন্ড ব্রেক হলো হেলিকেজ এনজাইমের দ্বারা। তারপর যে এনজাইম বা প্রোটিনটা লাগে সেটা তার নাম হচ্ছে SSB প্রোটিন। SSB অর্থাৎ সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওই যে হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক করে দিল, তাহলে 2টো স্ট্র্যান্ড যে আলাদা হয়ে গেল, তো সিঙ্গল স্ট্র্যান্ডগুলোকে বাইন্ড করে থাকবে এরকম প্রোটিন, যাতে আবার ওই হাইড্রোজেন বন্ড ফর্ম করে দ্বিতন্ত্রী ডিএনএ ডাবল হেলিক্স না তৈরি হয়ে যায়। এই প্রোটিনটার নাম হচ্ছে SSB প্রোটিন বা একতন্ত্রী ডিএনএ বাইন্ডিং সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই দেখো এইগুলো সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন লেগে গেছে, তাহলে এই 2টো স্ট্র্যান্ডকে আলাদা করে রেখে দিল। এটাই হচ্ছে ডিএনএ ইনিশিয়েশন, ডিএনএ রেপ্লিকেশনের। যদি কোশ্চেনে আসে যে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন ফেজ বা প্রারম্ভিক পর্যায়টা আলোচনা করো, তাহলে টপো আইসোমারেজ বা গাইরেজের অ্যাক্টিভিটি থেকে এতটা নয়, আরেকটু এর সাথে অ্যাড করতে হবে। RNA প্রাইমারের ব্যাপারে এক্ষুনি বলবো, সেই পর্যন্ত লিখতে হবে ইনিশিয়েশনে। তাহলে ইনিশিয়েশন এখন বললাম সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন পর্যন্ত, এটা এখানে ইনিশিয়েশন শেষ নয়, ইনিশিয়েশন শেষ হবে RNA প্রাইমারের অ্যাক্টিভিটি হবে তারপরে। এবার 2টো স্ট্র্যান্ড তো আলাদা হয়ে গেছে, তারপরে এবার কি করতে হবে, এইরকম এই 2টো আলাদা স্ট্র্যান্ড থেকে 2টো এরকম ডিএনএ সিনথেসিস করতে হবে। তার জন্য কি লাগবে, এমনি তো সিনথেসিস হবে না, সেই জন্য একটা
স্ট্রাকচারের প্রয়োজন হয়, যেটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার। আমরা জানি ডিএনএর স্ট্রাকচার ওরা অ্যান্টি প্যারালাল হয়, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড দুটো, 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্র্যান্ড 3 প্রাইম টু 5 প্রাইম। অ্যান্ড আমরা জানি যে ডিএনএ সিনথেসিস হয় 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে। তাহলে এই যে স্ট্র্যান্ডটাই দেখো, এটা 5 প্রাইম এবং এটা 3 প্রাইম, তাহলে এখানে আরএনএ প্রাইমার লাগবে। আরএনএ প্রাইমার কিছুই না, আরএনএ প্রাইমার হচ্ছে একটা আরএনএরই স্ট্রাকচার। তাহলে আরএনএতে কি সেম থাকবে ডিএনএর মতো, শুধুমাত্র স্ট্রাকচারটা ওর সিঙ্গেল স্ট্র্যান্ড হবে। অ্যান্ড কি ডিএনএতে যেখানে সাইটোসিন থাকে নাইট্রোজেন বেস, আরএনএতে সাইটোসিন থাকে না, ইউরাসিল থাকে, এইটুকুই তফাৎ। তাহলে আরএনএ প্রাইমারটা এই যে এই প্রান্তে এসে আরএনএ প্রাইমারটা এই জায়গাতে এসে অ্যাড হবে। তাহলে ডিএনএ যেহেতু সিনথেসিস বলে দিয়েছি যে এটা কি অ্যান্টি প্যারালাল, তাহলে এখানে যে 3 প্রাইম, তাহলে এই দিকে যে ডিএনএটা সিনথেসিস হবে তার অপোজিট হবে, এটার অপোজিট হবে। তাহলে এখানে 5 প্রাইম লাগবে, এইদিকে 3 প্রাইম থাকবে। তাহলে আরএনএ প্রাইমার ওটাও থাকে 5 প্রাইম 3 প্রাইম দুটো এন্ড থাকে। তাহলে এখানে 5 প্রাইম এসে লাগলো, এখানে 3 প্রাইম। জিনিসটা ভালোভাবে দেয়নি এখানে তোমাদের বইয়ে, কিন্তু এরকমই হয় 5 প্রাইম টু 3 প্রাইম। ধরো এতটা স্ট্রাকচার, এটা হচ্ছে আরএনএ প্রাইমার। এটা হচ্ছে আরএনএ প্রাইমার। এবার সিনথেসিস হবে। আরএনএ প্রাইমার যখনই এখানে এলো তখনই এই যে স্ট্র্যান্ডটা আছে এর অপোজিট, এর কমপ্লিমেন্টারি বেসগুলো এই আরএনএ প্রাইমারের মধ্যে থাকবে অবশ্যই। তাহলে কি হবে, এরকমভাবে বন্ড ফর্ম করে যাবে। এই যে আরএনএ প্রাইমার এসে যুক্ত হলো, এই পর্যন্তই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন ফেজ। এবং আগেই বলেছি যে ডিএনএ রেপ্লিকেশনে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এনজাইম লাগে, এনজাইমের প্রয়োজন হয়। তো আরএনএ প্রাইমারটা যখন এখানে এসে যুক্ত হলো, বাইন্ড হলো, তো এটা মনে রাখবে যে আরএনএ প্রাইমার ফর্ম করে, তৈরি করতে কোন উৎসেচক হেল্প করে, আরএনএ পলিমারেজ। এই এনজাইমটা আরএনএ তৈরি করে এবং আরএনএ প্রাইমারকে এই ডিএনএর এই জায়গাতে এসে সংযুক্ত হতেও সাহায্য করে। তাহলে হয়ে গেল কমপ্লিট আমাদের ইনিশিয়েশন ফেজ বা ডিএনএ রেপ্লিকেশনের প্রারম্ভিক দশা। এরপর পড়ব শৃঙ্খল দীর্ঘকরণ দশা বা চেন ইলংগেশন ফেজ। চেন ইলংগেশন ফেজটা কিছুই না, এই যে এই পর্যন্ত পড়লাম যে ইনিশিয়েশন, আরএনএ প্রাইমারটা এসে যুক্ত হলো, শুধু এখানে নয় এইখানেও হয় সেম, কিন্তু হ্যাঁ এটা বলিনি, দেখো বলে দিচ্ছি। এদিকে আছে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম। তাহলে এই যে এখানে 3 প্রাইম এন্ড হবে আরএনএ প্রাইমার, এখানে 5 প্রাইম। এবং আমরা কি জানি যে ডিএনএ রেপ্লিকেশন হয় 5 প্রাইম টু 3 প্রাইম দিকে। তাহলে এখানে যখন 5 প্রাইম এন্ড থাকছে একটা প্রাইমারের, এদিকে 3 প্রাইম, তাহলে সিনথেসিসটা ডিএনএ সিনথেসিসটা এই অভিমুখে হবে, ঠিক আছে, এই অভিমুখে হবে। আবার এই ক্ষেত্রে দেখো এদিকে 5 প্রাইম আর এদিকে 3 প্রাইম আছে আরএনএ প্রাইমারের, এবং অভিমুখ ডিএনএ রেপ্লিকেশনে যেহেতু 5 প্রাইম টু 3 প্রাইম বলে এই দিকে পুরো এরকমভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা যেটা আমি বললাম এটা কিন্তু ইলংগেশনের মধ্যেই পড়ে যাচ্ছে। তো তারা আরেকবার ভালো করে বলে দিচ্ছি। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ইলংগেশন ফেজ এবার আলোচনা করছি। ইলংগেশন ফেজ এখানে আর এখানে দুই দিকেই আরএনএ প্রাইমার এসে যুক্ত হয়ে গেছে, এবং আমরা জানি যে ডিএনএ রেপ্লিকেশনের অভিমুখ 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এদিকে যেহেতু 5 প্রাইম, এদিকে 3 প্রাইম আর এদিকে ফাঁকা স্থান পেয়েছে, তাহলে এটা সিনথেসিস হয়ে চলে যাবে এই স্ট্র্যান্ডটা এদিকে 5 প্রাইম টু 3 প্রাইম। ব্যাস চলে গেল। এখানে দেখো কোনো কি কোথাও ফাঁকা আছে, পুরো কোনো ডিসকন্টিনিউয়াস না, একদম কন্টিনিউয়াসলি এভাবে সিনথেসিস হয়ে গেছে। সেই জন্য এটাকে বলা হয়, এই যে কন্টিনিউয়াস এই যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডকে বলা হয়, ডিএনএর এই স্ট্র্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। এবং অপোজিট স্ট্র্যান্ডটাই দেখো যে আরএনএ প্রাইমারগুলো 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড আছে ওদের। তাহলে এরকমভাবে যখন এখানে এসে ধরো একটা আরএনএ প্রাইমার বাইন্ড করলো, এখানে যেমন লাস্টে বাইন্ড করেছিল এখানেও, তাহলে এটা এইদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম এই আরএনএ প্রাইমারের, তাহলে এইটুকুটা সংশ্লেষ হচ্ছে, কারণ এই দিকটা ফাঁকা থেকে যাচ্ছে, কারণ এদিকে 5 প্রাইম আছে, এদিকে 3 প্রাইম, তো সিনথেসিসটা হচ্ছে এই দিকে, উল্টো দিকে তো যেতে পারছে না বলে অনেকগুলো আরএনএ প্রাইমার, দেখো এখানে আরএনএ প্রাইমার, এখানে আরএনএ প্রাইমার, এরকম অনেকগুলো আরএনএ প্রাইমার লাগবে, এখানে এসে বাইন্ড করবে, দিয়ে এই অভিমুখে এরকমভাবে আরএনএ প্রাইমার তৈরি হবে। তো এখানে দেখো এই যে কন্টিনিউয়াসলি সিনথেসিস হয়ে গেছে, এটা এখানে কিন্তু কন্টিনিউয়াস সিনথেসিস হয়নি, ডিসকন্টিনিউয়াস হয়ে আছে। তাহলে এই যে ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে এই কন্টিনিউয়াস স্ট্র্যান্ডকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, ডিসকন্টিনিউয়াস এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এবং এই এক একটা খণ্ডগুলো যেগুলো তৈরি হলো এগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের চেন ইলংগেশন ফেজ।
হয়ে গেল। তাহলে একটা ডিএনএ ছিল এরকম দ্বিতন্ত্রী, যেখান থেকে দুটো, এবার একটা ডিএনএ থেকে আমরা দুটো স্ট্র্যান্ড পেয়ে গেছি। এবার লাস্ট যেটা দশা থাকবে সেটা হচ্ছে টার্মিনেশন, যেখানে ডিএনএ রেপ্লিকেশনটা স্টপ হয়ে যাবে এবং একটা থেকে দুটো ডিএনএ আমরা পেয়ে যাব। তাহলে ওটা কি করতে হবে, টার্মিনেশনে বুঝতেই পারছো যে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিতে হবে, তাহলে আমরা দুটো স্ট্র্যান্ড পেয়ে যাবো ডিএনএ, তাহলে হয়ে যাবে কমপ্লিট ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। এরপর আমরা পড়বো টার্মিনেশন, ডিএনএ রেপ্লিকেশনের টার্মিনেশন। এখানে বোঝার সুবিধার জন্য দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিয়েছি। টার্মিনেশন অর্থাৎ এবার ডিএনএ যে সিনথেসিস হলো লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড, ওই দুটোর সিনথেসিস কমপ্লিট হবে, দিয়ে দুটো সেপারেট আমরা ডিএনএ পাবো। তো এখানে দুটো ডিএনএকে সেপারেট করে দেখিয়েছি বোঝার সুবিধার জন্য। এটা লিডিং স্ট্র্যান্ড, দেখেন না, এটা হচ্ছে আরএনএ প্রাইমার এবং এই বাকিটা সিনথেসিস হয়েছে, এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড। আর এটা এগুলো এই যে অনেকগুলো আরএনএ প্রাইমার, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এই ডিএনএ রেপ্লিকেশন যেটা আরএনএ প্রাইমার, এটা আরএনএর পার্ট, অর্থাৎ এর মধ্যে কি থাকবে, সাইটোসিন থাকবে না, এর মধ্যে ইউরাসিল থাকবে। কিন্তু একটা কমপ্লিট ডিএনএ যদি স্ট্রাকচার আমরা পেতে চাই, তাহলে তার মধ্যে তো কোনো ইউরাসিল থাকবে না। তাহলে এই আরএনএর পার্টটাকে ক্লিভ করতে হবে, অর্থাৎ কেটে বাদ দিতে হবে। সেই জন্য এই স্টেপটাতে দুটো এনজাইমের প্রয়োজন হয়। আচ্ছা হ্যাঁ, ডিএনএ যখন সিনথেসিস মানে ইলংগেশনটা লিখবে, তখন অবশ্যই একটা এনজাইমের নাম উল্লেখ থাকবে, যেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। ওইটা ডিএনএ আরএনএ প্রাইমার থেকে ডিএনএ সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। আর এইখানে এই আরএনএটাকে ক্লিভ করার জন্য প্রয়োজন হয় ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এর ডিএনএ রেপ্লিকেশনে এর ফাংশন দুটো। প্রথমটা হচ্ছে আরএনএ এক্সিশন, মানে আরএনএর পার্ট মানে আরএনএ প্রাইমার যেটা থাকবে ওটাকে কেটে বাদ দিবে, অ্যান্ড তাহলে ফার্স্ট কাজ হচ্ছে ওর আরএনএ প্রাইমারটাকে কেটে বাদ দিবে। তাহলে লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড যখন এরকম সিনথেসিস হয়ে যাবে, তখন কাজ হবে ডিএনএ পলিমারেজ 1-এ, যেটা আরএনএ এক্সিশন, আরএনএ প্রাইমারকে কেটে বাদ দিয়ে দিবে। তাহলে বাদ দেওয়ার পরে দেখো এই যে আরএনএ প্রাইমার জায়গাটা ফাঁকা, এখানে যে 3টে পোর্শন ছিল সেই জায়গাগুলো স্পেস ফাঁকা হয়েছে। এবার নেক্সট আবার দিতে হবে ডিএনএ পলিমারেজ 1 এনজাইমের অ্যাক্টিভিটি আবার হবে এখানে। এবার সেকেন্ড যেটা ডিএনএ পলিমারেজ 1-এর কাজ, সেটা হচ্ছে ডিএনএ সিনথেসিস করা। তাহলে এই যে ফাঁকা স্থানগুলো, ওগুলোতে দেখো ডিএনএ সিনথেসিস করে দিয়েছে, ডিএনএ সিনথেসিস হয়ে গেছে। ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ সিনথেসিস করে দিবে ফাঁকা জায়গায়, কিন্তু আগে থেকে সিনথেসিস হওয়া ডিএনএ এবং নতুন যে সিনথেসিস করলো ডিএনএ পলিমারেজ 1, এটুকু ডিএনএ পলিমারেজ 3 করেছে সিনথেসিস, কখন, ওই চেন ইলংগেশনের টাইমে। আর এটা ডিএনএ পলিমারেজ 1 করলো এখন। কিন্তু সিনথেসিস হলেও মাঝে দেখো একটা গ্যাপ থেকেই যাচ্ছে, প্রত্যেকটা একটা স্পেস থেকেই যাচ্ছে, যেটা ফিল আপ করতে ডিএনএ পলিমারেজ 1 পারে না। এগুলোকে বলা হয় নিক। এবার এই নিকগুলোকে সিল করা হবে, তাহলেই তো একটা কমপ্লিট ডিএনএ স্ট্রাকচার পাবো। তো সেই নিকগুলোকে সিল করার জন্য আরেকটা এনজাইম লাগবে, সেটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। ডিএনএ লাইগেজ কী করবে, বাকি এই ডিএনএ খণ্ডগুলো সব কিছুকে লাগিয়ে দিবে। তাহলে ওই থেকে মনে রাখবে এই এনজাইমের নাম ডিএনএ লাইগেজ। এই নিকগুলোকে সিল করে দিবে, এর কাজ হচ্ছে নিক সিল করে দিল। তাহলে আলটিমেট ডিএনএটা কেমন হলো দেখো, এই দেখো পুরো একদম পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের টার্মিনেশন প্রসেস। বেশ হয়ে গেল, এটা ডিএনএ রেপ্লিকেশন।